তা কি সমান্তরাল, এই থিওরিটা অনেক ভালোভাবে বুঝতে হবে, ভেতর থেকে কিন্তু প্রশ্ন আসে। গত 2-3 বার এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে, একেবারে ভেতর থেকে আর কি, থিওরির ভেতর থেকে। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, আমরা আজকে এই টপিকটা পড়ব, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। ঠিক আছে, তো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বের করার আগে আমাদের যে যে বিষয়গুলা এখানে ইনক্লুড হবে সেগুলো সম্পর্কে একটু ছোট করে রিভিউ করে নিচ্ছি, যেগুলো তোমাদের অলরেডি পড়া আছে। তবুও আমরা একটু আরো একবার রিভিউ করে নিচ্ছি। যে আমাদের জানা আছে যে এখানে যদি একটা চার্জ থাকে কিউ পরিমাণ, তাহলে তাহলে আর দূরত্বে বিভবের মান কত বা প্রাবল্যের মান কত, আমরা একটু দেখেছি, এরকম আমরা পড়েছি, প্রাবল্যও পড়েছি, বিভবও পড়েছি। যে কিউ পরিমাণ চার্জ থেকে আর দূরত্বে প্রাবল্যের মান আমরা লিখেছিলাম, বাই ডিফল্ট আমরা শূন্য মাধ্যম চিন্তা করে লিখছিলাম, হ্যাঁ, 1/4πε0 কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। তো এবং এখানে বিভবের মানটা কত লিখেছিলাম আমরা, যে কিউ পরিমাণ চার্জ থেকে আর দূরত্বে তড়িৎ বিভবের মানটা হচ্ছে 1/4πε0, হ্যাঁ, কিউ ডিভাইড বাই আর। একটু যদি আমি একটু দেখে নিই মানটা একটু, যে মোটামুটি একটা এখানে আছে কিউ ভাগ আর স্কোয়ার, এখানে আছে কিউ ডিভাইড বাই আরটা কি, যে চার্জের জন্য আমরা বিভব বা প্রাবল্য বের করব সেই চার্জ হতে যে দূরত্বে বের করব সেই দূরত্বের মানটা। যদি আমরা এই দুইটা জিনিসের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করি, সম্পর্ক যদি লিখে নিই, শুধু মানের সম্পর্কটা লিখছি আমরা, হ্যাঁ, তো ই ভাগ ভি লিখলাম, তো ই এর মানটা উপরে লিখে নিই একটু, 4πε0 কিউ ডিভাইড বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এখানে লিখবো হচ্ছে 1/4πε0, এই মানগুলো বসাচ্ছে, এগুলো তোমাদের জানা সমীকরণ, কিউ ডিভাইড বাই আর। হিসাব নিকাশ করলে কত পাচ্ছি দেখো তো, এই অংশটা কেটে যাচ্ছে, কিউ কিউ অংশটা কেটে যাচ্ছে, এই আর স্কোয়ারটা নিচে আছে, আর এই আরটা উপরে চলে গেলে আর স্কোয়ার কেটে যে শুধুমাত্র 1/r থাকে। তাহলে আমরা কি লিখতে পারি, ই ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই আর লিখতে পারি। অথবা আমরা যদি এই দূরত্বটাকে আর দ্বারা প্রকাশ না করে ডি দ্বারা প্রকাশ করি, ডি দ্বারা তো প্রকাশ করতে পারি, দূরত্বকে আমরা এখানে আর দ্বারা প্রকাশ করেছিলাম তাই আর লিখেছি, ডি দ্বারা প্রকাশ করলে কি লিখতে পারি, ই ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই ডি লিখতে পারি। ঠিক আছে, বা এখান থেকে যদি তোমার মনে হয় যে না স্যার আমার প্রাবল্য দেওয়া আছে, বিভবটা বের করতে চাই, তাহলে কিন্তু ভি ইজ ইকুয়াল টু ইডিও লিখতে পারি, এটা কেন লিখলাম এই কারণেই যে আমরা যখন দুইটা পাত দিয়ে সমান্তরাল পাত ধারক তৈরি করেছিলাম, দেখো তো খেয়াল করে একটু, আমি যদি একটু দেখাই, আরো একবার দেখাই যদি, তখন কিন্তু এদের মধ্যবর্তী দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করেছিলাম। তো আর দ্বারা প্রকাশ করো আর ডি দ্বারা প্রকাশ করো, এটা কোনো সমস্যা না, যেহেতু আমি সমান্তরাল পাত ধারকে ওই দুইটা পাতের মধ্যবর্তী দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করেছি, তাই এখানে আর কে আমরা এখানে ডি দ্বারা ডিফাইন করলাম। ঠিক আছে, এখানে যেহেতু এই কথাটা আসলো, এখানে আরো একটা বিষয় আমরা উল্লেখ করে ফেলি, যে ই ইজ ইকুয়াল টু ছিল এফ ডিভাইড বাই কিউ, একেবারে ডেফিনেশন, তড়িৎ প্রাবল্যের ডেফিনেশন, প্রাবল্যের সংজ্ঞা থেকে আমরা এটা পড়েছিলাম। এবং এখানে বলেছিলাম যে দেখো তো খুবই কমন সেন্স, যে প্রাবল্যের এককটা খেয়াল করে দেখো, এখানে একক, প্রাবল্যের একক, এর উপরে আছে এফ ডিভাইড বাই কিউ, মানে নিউটন পার কুলম্ব, এটা কিন্তু প্রাবল্যের একক এখানে, এবং এটা আমাদের কাছে একেবারে পরিচিত একক, যে প্রাবল্যের একক বলতে কিন্তু আমরা ওই এফ ডিভাইড বাই কিউ ওই সংজ্ঞা থেকে আমরা বলেছিলাম নিউটন পার কুলম্ব। তড়িৎ ক্ষেত্রে কোনো একটা একক ধনাত্মক চার্জ যে বল অনুভব করে তাকে আমরা তড়িৎ প্রাবল্য বলেছিলাম, ছোট করে বললাম। ঠিক আছে, তো এইটা এককে নিউটন পার কুলম্ব। এখন যদি তুমি এই প্রাবল্য এবং বিভবের সম্পর্ক থেকে এই ইকুয়েশনটা ডেভেলপ নিয়ে নাও, দেখো তো এই সমীকরণে কিন্তু প্রাবল্যের এককটা কিন্তু আরো একটা একক আমরা পেয়ে যাচ্ছি। এখানে প্রাবল্যের এককটা কিন্তু যদি আমি এই সমীকরণটা বিবেচনা করি, উপরে আছে বিভব মানে ভোল্ট, আর নিচে আছে হচ্ছে দূরত্ব, তার মানে দূরত্বের একক হচ্ছে মিটার।
তাহলে ভোল্ট পার মিটার। তাহলে আমরা এখন এখানে একটা কমেন্ট করছি যে ভোল্ট পার মিটার এটাও প্রাবল্যের একক, আবার হচ্ছে নিউটন পার কুলম্ব এটাও প্রাবল্যের একক। তাহলে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে নিচের কোনটি প্রাবল্যের একক, নিউটন পার কুলম্ব মনে করো অপশনে দেওয়া নেই, এটা অপশনে দেওয়া আছে, তাহলে আমরা পারবো আশা রাখছি। ভি ভোল্ট পার মিটার ইজ ইকাল টু ভি ভাগ ডি বা ভি ইজ ইকাল টু ইডি, এই সমীকরণটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রাবল্য এবং বিভবের মানের সম্পর্ক কিন্তু। ঠিক আছে, আমি কিন্তু এখানে আরো একটা সম্পর্ক আছে, ডিফারেন্সিয়াল সম্পর্ক অন্তরীকরণের মতে, ওটা আমি লিখলাম না আপাতত, আমি শুধু মানের এখানে সম্পর্কটা লিখেছি। ঠিক আছে, ওখানে একটা মাইনাস চিহ্ন আছে, যাই হোক, তো ওটা একটু লিখে দেখাই, যেটা আমি পরে বুঝাবো মাইনাসের মানটা কি। যে মনে করো বিভব অতি অল্প, ডিভি ডিভাইড বাই হচ্ছে এই যে আর এর জায়গায় লিখবো ডি আর, এইটা মাইনাস কেন হয় এটা এখন আর বলছি না। এই যে এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিফারেন্সিয়াল সম্পর্ক, অন্তরীকরণ আকারে লিখলে আমরা এভাবে লিখবো, এটা আমি পরে দেখাবো। ঠিক আছে, আপাতত আমরা এইটুকু নিয়ে কাজ করি। ইজ ইকাল টু ভি ভাগ ডি লিখা যায় কোথা থেকে, এই যে প্রাবল্য এবং বিভবের সম্পর্ক থেকে। ওকে, একটা জিনিস গেল, আমরা কি টপিক পড়ছি, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, এই টপিকটা আমি স্টাডি করব। এই টপিকটা স্টাডি করতে আমার কি কি সম্পর্ক লাগবে এগুলো আমাদের পড়া ছিল, তবু একবার আমরা ছোট করে রিভিউ করে নিচ্ছি, এই টপিকটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবার দেখো আরো একটা জিনিস, দেখো তো চার্জের তলমাত্রিক ঘনত্ব, এটা পড়েছি কি পড়ি নাই মনে নাই, পড়াইছি কিনা জানি না, তবু আমি একটু আর একবার রিভিউ করে নিচ্ছি। চার্জের তলমাত্রিক ঘনত্ব আমরা যখন বলি যে এই জায়গায় ঢাকা শহর বলতে পারো, রাজশাহী শহর বলতে পারো, অথবা বাংলাদেশ বলতে পারো, যে জনসংখ্যার ঘনত্ব কত, তখন আমরা কিন্তু একটা ডেফিনেশন সেট করে রাখছি যে প্রতি বর্গ কিলোমিটারে কি পরিমাণ লোকজন বাস করে, প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা কত আছে, এটাকে আমরা বলি। তেমনি ওইটার সাথে যদি মিলিয়ে একটু আমরা এখানে ব্যাখ্যা করি, মানে ওইটার সঙ্গে মিলিয়ে মনে রাখার জন্য আছে আসলে, হ্যাঁ, যে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর চারিদিকের মনে করো চারিদিকের একটা ক্ষেত্রফল আছে এ, মনে করো ধরে নিচ্ছি আমি একটা বিন্দু দিয়েছি, এই বিন্দুর চারিদিকের মোট ক্ষেত্রফল কত এ, এবং এই বিন্দুর চারিদিকে মনে করো চার্জ আছে হচ্ছে কিউ পরিমাণ, কত পরিমাণ চার্জ আছে, কিউ পরিমাণ চার্জ আছে। এই যে আমি একটা এলাকা দাগিয়েছি, এই এলাকার ক্ষেত্রফল হচ্ছে এ, এবং এই এলাকাটা কোন বিন্দুর চারিদিকে, এই যে ভেতরে একটা বিন্দু দিয়েছি, এই বিন্দুর চারিদিকে অবস্থিত, দেখিয়েছি, আবার একটু দেখাচ্ছি। তো এখন যদি তোমাকে বলি যে ঐকিক নিয়মে যে এ ক্ষেত্রফলে এ ক্ষেত্রফলে মোট চার্জ কত আছে, কোন বিন্দুর চারিদিকে মোট চার্জ আছে হচ্ছে কিউ পরিমাণ, অতএব একক ক্ষেত্রফলে, ওই যে যেহেতু চার্জের তলমাত্রিক ঘনত্ব, কার ঘনত্ব, চার্জের ঘনত্ব, কোন একটা তলে, কোন একটা তলমাত্রিকের জন্য বলেছি, কোন একটা তলে একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ আছে সেটাকে আমরা বলছি হচ্ছে একক ক্ষেত্রফলে মোট চার্জের পরিমাণটা থেকে কিউ ডিভাইড বাই হচ্ছে ই, এটাকে বলছি আমরা হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব, এটাকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা, তাহলে সিগমা ইজ ইকুয়াল টু কিউ ভাগ ই। এবার একটু খেয়াল করে দেখি, যদি 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 হ্যাঁ পরিবাহী গোলাকার হয়, গোলাকার বা গোলাকার টাইপ হয়, গোলাকারের মতো হয় বা গোলাকার ধরে নেওয়া হয়, গোলাকার হয়, তখন আমরা সিগমা ইজ ইকুয়াল টু লিখবো হচ্ছে কিউ ডিভাইডেড বাই 4πr²। আমাদের সকলের জানা আছে যে গোলাকার পরিবাহী বা গোলাকার বস্তুর ক্ষেত্রফল হচ্ছে 4πr², গোলাকার বস্তুর ক্ষেত্রফল হচ্ছে 4πr²। ঠিক আছে, তো আমরা যখন এইটা এ হচ্ছে ক্ষেত্রফল 4πr² লিখতে পারি। এখানে একটা জিনিস একটু মনে রাখি আমরা, যে এই যে সিগমা, এই সিগমা বা তলমাত্রিক ঘনত্ব এর এককটা কি, খুবই খুবই ইম্পর্টেন্ট, এর এককটা পরীক্ষা আমাদের আসে, কিন্তু ডেফিনেশনটাও পরীক্ষা আসে, আবার এককটাও কিন্তু পরীক্ষায় আসে। খুবই সহজ করে তুমি জনসংখ্যার ঘনত্ব এই আকারে মনে রাখবা, যে কোনো বিন্দুর চারিদিকের একক ক্ষেত্রফলের চার্জের পরিমাণকে বলা হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব বা আধানের তলমাত্রিক ঘনত্ব বা আধান ঘনত্ব বলা হয়, শুধু আধান ঘনত্ব বলা হয়, আধান ঘনত্ব বলা হয়। ঠিক আছে, আধান ঘনত্ব। ঠিক আছে,
চার্জ ডেনসিটি আর কি ইংলিশে যদি বলি আমরা। সিগমার একক তাহলে কি দেখো তো, উপরে আছে হচ্ছে চার্জ, তার মানে কুলম্ব, আর নিচে আছে হচ্ছে মিটার স্কয়ার ক্ষেত্রফল, তাহলে কুলম্ব পার মিটার স্কয়ার, পার মিটার স্কয়ার। তো এখানে একটা ব্যাপার মনে হচ্ছে পার সেন্টিমিটার স্কয়ার, এটা মনে হচ্ছে, কিন্তু খেয়াল করো পার সেন্টিমিটার স্কয়ার মনে হচ্ছে, তাই আমরা একটু সিটাকে একটু বড় করে দিব, কুলম্ব পার মিটার স্কয়ার, যেন এটাকে সেন্টিমিটার মনে না হয় আর কি। যেমন কুলম্বের যে সিটা ওটা আসলে বড় করে লেখা হয়, আবার সেন্টিমিটারের যে সিটা সেটা কিন্তু একটু ছোট করে লেখা হয়। আবার সেন্টিমিটারটা এইভাবে লেখা, দেখো তো এই যে কাছাকাছি, সি এবং এমটা কাছাকাছি থাকে সেন্টিমিটার লেখার জন্য, কিন্তু যখন তুমি আধান ঘনত্বের এককটা লিখবা, এই কুলম্ব এবং মিটার স্কয়ারের মধ্যে একটু একটু লিখবা, একটু গ্যাপ রাখবা, ঠিক আছে। যাই হোক, এখন আমরা কিন্তু আবার ওই একটা জিনিস একটু লিখিত, যে গোলাকার তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা থেকে ডেভেলপকৃত সমীকরণ আমরা কি পেয়েছিলাম, 1/q/r²। খেয়াল করে দেখো, 1/4πε0 বাই ডিফল্ট আমরা শূন্য মাধ্যম ধরে নিয়েছি, q/r²। ওকে, এই যে 1/4πε0 q/r², এই কিউটা বড় হাতে দিতে পারো, ছোট হাতে দিতে পারো, কোনো সমস্যা নাই। চার্জের পরিমাণকে তুমি বড় হাতের কিউ দ্বারা প্রকাশ করতে পারো, ছোট হাতের কিউ দ্বারা প্রকাশ করতে পারো, তাই আমরা এখানে বড় হাতের কিউ দ্বারা প্রকাশ করলাম। এটাকে যদি একটু সাজিয়ে লিখি, দেখো তো 1/ε0 লিখলাম, বাই ডিফল্ট শূন্য মাধ্যম বারবার বলছি, q/4πr² কিন্তু আমরা লিখতে পারি এখানে। তো এই যে একটু সাজিয়ে লিখেছি, 1/ε0টা একসাথে লিখেছি, আর এই q/4πr²টা একসাথে লিখেছি। কেন লিখেছি, আমি ওই সম্পর্কটা বের করবো, কার সাথে কার, চার্জের যে তলমাত্রিক ঘনত্ব বা আধান ঘনত্বের সাথে তড়িৎ প্রাবল্যের লাগবে আমাদের, এই জন্য বের করছি। তাহলে এই q/4πr², এই পুরাটাকে লিখতে পারি আমরা সিগমা, তাহলে সিগমা লিখলাম, আর এই ε0টা নিচে থাকলো, তাহলে চার্জের তলমাত্রিক ঘনত্বের সাথে তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা কিন্তু এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, যে চার্জের তলমাত্রিক ঘনত্বের সাথে আমাদের হচ্ছে তড়িৎ প্রাবল্যের একটা সম্পর্ক আছে, এইটুকু আমরা শিখলাম, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমরা আজকে যা যা পড়তেছি, রিভিউ করছি, পুরাটাই কিন্তু মাথার মধ্যে নিতে হবে। সবকিছু ইকুয়েশনে কিন্তু তোমার এই যে থিওরিটা স্টাডি করতে যাচ্ছি সেটার মধ্যে কিন্তু থাকবে, এবং এগুলো কিন্তু ভেতর থেকে যখন প্রশ্ন আসে, সেই অ্যান্সারটা কিন্তু তোমাকে ভেতর থেকেই এই সমীকরণগুলোর মাধ্যমেই কিন্তু দিতে হবে। ওকে, তাহলে একটা জিনিস শিখলাম, চার্জের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে এইটা, এটা আমরা সিগমা/ε0, আর সিগমা মানে q/a, আর a মানে হচ্ছে 4πr²। আর এখানে আমরা শিখেছি লাগবে যেটা, যে তড়িৎ প্রাবল্য এবং বিভবের মধ্যে যে সম্পর্ক, মানের যে সম্পর্ক, E = v/d, যদি দূরত্বটাকে আমরা d দ্বারা প্রকাশ করি। ওকে, এবার আসো আমাদের মেইন টপিকে চলে আসি, যে আমরা এখন বের করব সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। দুটো সমান্তরাল পাত আমরা দাগিয়ে নিচ্ছি, সমান্তরাল পাত ধারক দাগিয়ে নিচ্ছি, সমান্তরাল পাত দাগিয়ে নিচ্ছি, তো দুইটা পাতের মাধ্যমে একটা সমান্তরাল পাত ধারক তৈরি করা হলো। আগেই বলে নিতে চাই আবারও তোমাদের, আমরা যখন ডিফাইন করেছি ধারক ক্যাপাসিটরকে, যখন আমরা ডিফাইন করেছি বলেছিলাম দুইটা পাত খুবই কাছাকাছি থাকতে হবে, দুইটা পাত খুবই কাছাকাছি থাকতে হবে, ঠিক আছে। আর আরো একটা জিনিস একটু শিখে নিই, আমরা যে ধারকত্ব নিয়ে কথা বলছি, ধারকের কাজ কি, ধারকের কাজ হচ্ছে চার্জ ধারণ করে রাখা, যেন আমরা শক্তি রূপে ওই চার্জটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে শক্তি রূপে চার্জ যেন ব্যবহার করতে পারি, সেটার জন্য একটা ব্যবস্থা তৈরি করেছি, যে যান্ত্রিক ব্যবস্থাটা আমরা তৈরি করব সেটা নামই দেওয়া হয়েছে ধারক। এখন এই যে যান্ত্রিক ব্যবস্থা আমরা তৈরি করেছি, সেই যান্ত্রিক ব্যবস্থার কাজ কি, চার্জকে ধারণ করে রাখা, কতটুকু পরিমাণ চার্জকে ধারণ করে রাখতে পারবে সেই বিষয়টাকে আমরা বলেছিলাম ধারকত্ব, এবং এটার আমরা কি পরিমাণ চার্জ সঞ্চয় করে রাখতে পারে সেইটার থিওরিটা গত ক্লাসে আমরা ডেভেলপ করেছি, সুন্দরভাবে ডেভেলপ করেছি, আশা রাখছি সবাই আমরা বুঝতে পেরেছি। আজকে আমরা পড়বো যে এই সমান্তরাল পাত ধারকের ধারকত্বটাই আসলে কত, মানে চার্জ ধারণ করে রাখার ক্ষমতা কত। গত ক্লাসে বের করেছি সঞ্চিত শক্তি, আজকে বের করছি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। ওকে, তো এখানে পাত থাকবে দুইটা, ধরে নিচ্ছি আমরা দুইটা পাতের ক্ষেত্রফল হচ্ছে a, এটার নাম দিলাম a, এইটার নাম দিলাম হচ্ছে a, এবং এই পাত দুটা কিন্তু d দূরত্বে অবস্থিত,
ধরে নিলাম আমরা এই পাত দুটা ডি দূরত্বে অবস্থিত, যদিও আমরা এখানে অনেক বড় গ্যাপ দেখিয়েছি এই পাত এবং এই পাতের মাঝামাঝি জায়গায়, অবশ্যই গ্যাপটা বা দূরত্বটা অতি অল্প। ডেফিনিশন থেকে আমরা সেটাই শিখেছি। ওকে, এখন এখন এখানে দেখো তো, এখন এখানে তো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, তাহলে এখানে গত ক্লাসে বা তার আগের ক্লাসে শিখেছি চার্জের পরিমাণ কত, এখানে প্লাস কিউ পরিমাণ চার্জ, এখানে মাইনাস কিউ পরিমাণ চার্জ। আগেই বলেছি ধারকে যে চার্জটা সঞ্চিত হচ্ছে সেই চার্জের মান যখন আমি বলবো অবশ্যই শুধুমাত্র কিউ বলতে হবে, অবশ্যই আমরা কিউ বলবো, ঠিক আছে। এখন তাহলে আমরা কি ধরলাম, প্রতিটি পাতের ক্ষেত্রফল, প্রতিটি পাতের, যে দুটা পাত দ্বারা আমরা এই সমান্তরাল পাত ধারক তৈরি করেছি বা তৈরি করতে চাচ্ছি বা তৈরি করেছি মনে করো, প্রতিটি পাতের ক্ষেত্রফল ধরে নিলাম হচ্ছে এ, ঠিক আছে। আর পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যেটা বলেছি বারবার আমাদের কাজে লাগবে, বারবার বলছি অল্প দূরত্ব কিন্তু কাছাকাছি, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলে নিই, আমরা আমরা এখানে চার্জ ধারণ করে রাখতেছি কিসের জন্য, তড়িৎ শক্তি রূপে ব্যবহার করার জন্য। তাই আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট হচ্ছে যত পরিমাণ চার্জ বেশি ধারণ করে রাখতে পারা যায়, যত পরিমাণ চার্জ বেশি পরিমাণ ধারণ করে রাখতে পারা যায়। তো বেশি পরিমাণ চার্জ ধারণ করে রাখার জন্য যদি আমি একটু গণিত দিয়ে বলি তো কি, সেই পাত ধারকের ধারকত্বটা বেশি হতে হবে। এই ধারকের পাত ধারকত্বটা বেশি করার জন্যই এই ডি এর মানটা কম হওয়া দরকার। আমরা এখনই সেটা দেখে নিব, সমীকরণটা ডেভেলপ করলেই কিন্তু আমরা সেটা বুঝতে পারবো যে আসলেই যদি আমরা চার্জ ধারণ করে রাখার ক্ষমতাটা বৃদ্ধি করতে চাই তাহলে এই দুইটা পাতকে একেবারে কাছাকাছি আনা দরকার, একেবারে কাছাকাছি, ঠিক আছে। ওকে, তাহলে পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত আমরা লিখেছি এখানে, এখানে লিখেছে ডি। এবার খেয়াল করো, বারবার যে কথাটা বলছি যে পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কম কম কম, এবার দেখো এই কম এই বিষয়টা কিন্তু কনসিডারে আনবো। এইবার এখানে প্লাস চার্জ, এখানে মাইনাস চার্জ, তাহলে আমি যদি এখানে একটা তড়িৎ ক্ষেত্র অঙ্কন করি, দেখো খেয়াল করো, এই যে আমরা জানি যে পজিটিভ বা ধনাত্মক প্রান্ত হতে তড়িৎ বলরেখা বের হয়ে মুক্ত হয়ে কোথায় যায়, ঋণাত্মক প্রান্তে কিন্তু প্রবেশ করে, যেভাবে বের হয় সেভাবেই প্রবেশ করে। আমরা একেবারে শিখে আসছি যে আমি যদি একটু লাল করে দিয়ে দেখাই, দেখাচ্ছি যে এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে বের হচ্ছে, এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ এই দেখালাম, মনে করো অনেকগুলা বড় রেখা দেখালাম, এদিকে এদিকে আরো দেখাই, এদিকে আরো দেখাই, হ্যাঁ। তা এখন এখন তোমাদেরকে আগেই বলেছি, বারবার বলছি যে পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কিন্তু অনেক অল্প, অনেক অল্প, পাত দ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে অনেক অল্প। তাহলে পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি একেবারেই অল্প হয়, এই দুইটা পাতের মাঝামাঝি জায়গায় তড়িৎ প্রাবল্য কিন্তু সুষম হবে বা তড়িৎ ক্ষেত্র সুষম হবে। আমাদের জানা আছে যে এই যে রেখাগুলা বা লাইনগুলা দাগিয়েছি আমি, ইলেকট্রিক ফিল্ড লাইন, বেসিক্যালি এই লাইনগুলা কোনো লাইন না, এগুলো তড়িৎ ক্ষেত্রকে নির্দেশ করে। আমরা আগেই জেনেছি যে আমি বলেছি, তোমাদের মনে আছে কিনা জানি না বা আগে তোমরা পড়ে এসেছো যে এই তড়িৎ ক্ষেত্রকে ব্যাখ্যা করার জন্য, বিশ্লেষণ করার জন্য মাইকেল ফ্যারাডে, হ্যাঁ, এই লাইনগুলার বা এই রেখাগুলা কিন্তু কল্পনা করে নিয়েছেন বেসিক্যালি, হ্যাঁ। যেখানে এই রেখাগুলো আছে, যেখানে তড়িৎ ক্ষেত্র আছে সেখানে রেখা আছে, রেখা মানে তড়িৎ ক্ষেত্র আছে, রেখা মানে তড়িৎ ক্ষেত্র বিদ্যমান আছে, রেখা মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র বিদ্যমান আছে। ওকে, তাহলে এখন এই দুইটা পাত যেহেতু একেবারেই কাছাকাছি, তাই এই দুইটা পাতের মাঝামাঝি যে কোনো জায়গায় আমরা বলতে পারি যে প্রাবল্যটা সুষম আছে, প্রাবল্যটা হচ্ছে একেবারে সুষম ভাবে বিস্তৃত আছে। এখানে বলো, এখানে বলো, এখানে বলো, এখানে বলো, সবগুলা জায়গায় প্রাবল্যের মান সমান, অর্থাৎ সুষম ভাবে বিস্তৃত। তাহলে আমরা এই প্রাবল্যের নাম দিলাম হচ্ছে ই। তাহলে আমাকে যদি এখন প্রশ্ন করা হয় বা তোমাকে প্রশ্ন করা হয় যে এই দুইটা পাতের মাঝামাঝি প্রাবল্যের মান কত, সব জায়গায় সমান, সর্বত্র সমান, কেন, দুইটা পাত একেবারেই কাছাকাছি, তাই এখানে তড়িৎ বলরেখাগুলো বা তড়িৎ ক্ষেত্রটা সুষমভাবে বিস্তৃত। এবার একটা প্রশ্ন করি তোমাদের, এই দুইটা পাত, এখানে একটা বিন্দু দিলাম, এই যে লাল বিন্দু দিলাম, বিন্দুর নাম দিলাম মনে করো হচ্ছে পি বিন্দু। আমি যদি এখন তোমাকে বলি
যে পি বিন্দুতে প্রাবল্যের মান কত, তোমার উত্তর হবে 0। কারণ এই যে বলরেখা এখান থেকে যাত্রা শুরু করেছে, বের হয়েছে ধনাত্মক প্রান্ত থেকে, ঋণাত্মক প্রান্তে কিন্তু শেষ হয়ে গেছে। এখানে কি বলরেখা আছে? নাই। আমরা এখনই বললাম যে মাইকেল ফ্যারাডে তড়িৎ ক্ষেত্র আছে কি নেই এইটা ব্যাখ্যা করার জন্যই কিন্তু আমরা তড়িৎ বলরেখার অবতারণা করেছেন। তাহলে এখানে তো তড়িৎ বলরেখা নেই, মানে কি বেসিক্যালি তড়িৎ ক্ষেত্রই নেই। যেখানে তড়িৎ ক্ষেত্রই নেই সেখানে তড়িৎ প্রাবল্য থাকার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আমাকে যদি এখন প্রশ্ন করা হয় যে পি বিন্দুতে প্রাবল্য কত, আমাদের উত্তর হবে 0, 0। ওকে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে এটা, এভাবে দেখায় বলে যে এই বিন্দুতে প্রাবল্যের মান কত। তাহলে এই এলাকার মধ্যে প্রাবল্যের মান কত, ই। এবার আমরা মাত্র পড়ে এসেছি যে এখানে যেহেতু সকল জায়গায় এখানে যে কোনো একটা বিন্দু কিন্তু দিতে পারে তোমাদের। এখানে একটা বিন্দু দিল, মনে করে নামটা দিয়ে দেওয়া হচ্ছে কি দিব, এখানে তো পি দিয়ে দিয়েছি, পি ড্যাশ দিলাম, এমনি দিলাম পি ড্যাশ বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো, বা এখানে দিল, এখানে একটা বিন্দু দিয়ে দিল যে এল 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 প্রাইম দিলাম, এল প্রাইম বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। তাহলে সমান্তরাল পাত ধারক দিয়ে দুইটা পাতের মাঝামাঝি জায়গায় যে কোনো একটা বিন্দু ইন্ডিকেট করে বলো ওই বিন্দুতে প্রাবল্য কত। তাহলে আমরা যে বিন্দুতেই প্রাবল্য নির্ণয় করতে বলুক না কেন, আমরা কিন্তু একই পরিমাণই প্রাবল্য হবে, যেহেতু পাতদ্বয় খুবই কাছাকাছি এবং এরই ভেতরে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্যটা সুষমভাবে বিস্তৃত। তাহলে আমরা মাত্র কি শিখেছি, E is equal to sigma divided by epsilon naught। এই যে E is equal to sigma divided by epsilon naught, আগেই বলেছি আজকে এই টপিকটা শুরু করেই এগুলো পড়িয়ে নিয়েছি, মানে হচ্ছে এগুলো কিন্তু আমার লাগবে। তাহলে সিগমা ডিভাইড বাই এপসিলন নট। ওকে, এইবার দেখো তো সিগমা মানে কি, কিউ ডিভাইডেড বাই এ এপসিলন নট। হ্যাঁ, সিগমা মানে কিউ ভাগে, মাত্র শিখেছি এই যে সিগমা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই এ। ওকে, এটা শিখেছি। আচ্ছা, আমরা কি বের করতে চাচ্ছি, আমরা বের করতে চাচ্ছি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। তাহলে মাদার ইকুয়েশন কোনটা, মাদার ইকুয়েশন হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু সিভি, আমাদের মেইন সমীকরণের এই ইকুয়েশন, এটা নিয়ে আমরা শুরু করেছিলাম যাত্রা। এটা কিভাবে আসছে আমরা সুন্দরভাবে ব্যাখ্যা টাখ্যা করে করে পড়িয়েছি, কিন্তু অনেক সময় নিয়ে পড়িয়েছি। ঠিক আছে, ধারকটা কিন্তু একটা পাওয়ারফুল একটা টুল আমাদের স্থির তড়িতে বা তড়িৎ বিজ্ঞানে, অনেক ইম্পর্টেন্ট কিন্তু একটা টপিক। এই জন্য এটাকে কিন্তু আমি তাড়াহুড়া করে পড়াই নাই, ভেতর থেকে প্রশ্ন আসে। ওকে, এইবার দেখো সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই ভি আমি লিখতে পারি। তার মানে আমার যদি কিউ জানা থাকে, ধারকে সঞ্চিত চার্জের পরিমাণ কিউ জানা থাকে, আর কি লাগবে, আর লাগবে হচ্ছে এই পাতদ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য লাগবে, পাতদ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য লাগবে। এখন আমরা আমাদের টার্গেট, এটা সমীকরণ নাম্বার দিয়ে দিই। কিউ মনে করো জানা আছে, এই ভি এর মানটা আমার দরকার। তাহলে আমার টার্গেট কি, ভি এর মানটা দরকার। তো আমরা মাত্র শিখে আসি, এই যে খেয়াল করো, ই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই ডি, ইজ ইকুয়াল টু কত, ভি ডিভাইড বাই ডি। তাহলে আমরা কিন্তু এখানে E is equal to V divided by D লিখতে পারি। খেয়াল করো, পাতদ্বয়ের মাঝামাঝি জায়গায় বিভব পার্থক্য যদি V হয়, তাহলে E is equal to V ভাগ D। কোথা থেকে পেলাম, এই ইকুয়েশন থেকে কিন্তু পেলাম, এটা বের করে নিয়েছি। তাহলে এখন তোমাকে প্রশ্ন করি, আমাদের প্রশ্নপত্রে যদি এইরকম একটা পাত, দুটা পাত দাগিয়ে ভেতরের কোন জায়গায় ই এর মানটা বের করতে বলে, যদি বিভব পার্থক্য দেওয়া থাকে তাহলে ভি ভাগ ডি দ্বারা করব। আর যদি এইরকম সিগমা দেওয়া থাকে, সিগমা মানে কি চার্জের তলমাত্রিক ঘনত্ব, তাহলে এটা দ্বারা করব। আবার যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে ই ইজ ইকুয়াল টু কিন্তু কিউ ডিভাইড বাই এ এপসিলন নট দ্বারা করব। যে কোনোটাই কিন্তু দরকার। আজকে যে সমীকরণগুলো লিখেছি সবগুলাই কিন্তু আমার মনে রাখতে হবে, সবগুলাই, এইটা এইটা বা এইটা সবগুলাই মনে রাখতে হবে। হ্যাঁ, ইজ ইকুয়াল টু ভি ভাগ ডি। তো এখান থেকে কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু ই ডি লিখতে পারি। এখন ই এর মানটা মনে করো আমার দাওয়ানে চার্জ আকার লিখতে চাই। আমরা প্রথমেই ধরে নিয়েছি যে এখানে আমাদের চার্জের পরিমাণটা জানা আছে, দূরত্বটা জানা আছে, তাই ই এর মানটা আমরা এইটার মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। ওকে, তাহলে কিউ ডিভাইডেড বাই এ এপসিলন নট, আর এখানে একটা ডি আছে। ওকে, এবার আমরা যে মাদার ইকুয়েশন আমাদের জানা আছে কিউ ইজ ইকুয়াল টু সিবি, যেখান থেকে আমরা সি ইজ ইকুয়াল টু কিউ ভাগ ভি লিখেছি, এই সমীকরণের মাধ্যমে যদি আমরা সি এর মানটা বের করতে চাই এক নাম্বার ইকুয়েশন থেকে, এই যে এক নাম্বার ইকুয়েশন, এটার নাম দাও 2 নাম্বার ইকুয়েশন, এটার নাম দাও 3 নাম্বার ইকুয়েশন, সবগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এবার সি ইজ ইকুয়াল টু
কিউ ডিভাইড বাই ভি তে যদি বসিয়ে দিই, কিউ এর জায়গায় কিউ থাকলো, মনে করো আমার চার্জের পরিমাণটা এখানে জানা আছে। ওকে, এইবার এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, আমরা ভি এর মানটা একটু বসা দিতে চাচ্ছি, কিউ ডি ডিভাইডেড বাই হচ্ছে এ এপসিলন নট। দেখো তো একটু যদি পাল্টি খেয়ে উপরে যায়, এই কিউ কিন্তু কেটে যায়, আর এপসিলন নট এ কিন্তু উপরে চলে যায়, এপসিলন নট এ ডিভাইডেড বাই ডি। এইটাই হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের ইকুয়েশন, সমান্তরাল পাত ধারকের ধারকত্বের ইকুয়েশন। একটু খেয়াল করবো, অবজার্ভ করবো ইকুয়েশনটা, খেয়াল করো। আমরা কিন্তু এখানে কি কি নিয়ে করেছি, এখানে কিন্তু মাত্র দুইটা জিনিস আমরা ধরে নিয়েছি। আমাদের জানা আছে কি কি, আমাদের জানা আছে দুইটা পাত, যে দুইটা পাতের মাধ্যমে আমরা সমান্তরাল পাত ধারক তৈরি করব, সেই দুইটা পাতের ক্ষেত্রফলটা আমার জানা আছে এ। এই যে, আর কি জানা আছে, ওই দুইটা পাত আমি কত দূরত্বে স্থাপন করেছি, এটা কিন্তু বের করা খুবই সহজ। দেখো এরই মধ্যে প্রাবল্য কত আছে, এটা সেটা কত আছে, এটার চাইতে সবচেয়ে সহজ কি, তুমি যে পাত দ্বারা, তুমি যে দুইটা পাত দ্বারা সমান্তরাল পাত ধারক তৈরি করবা, সেই দুইটা পাতের ক্ষেত্রফল মাপা কিন্তু খুব সহজ ব্যাপার। হ্যাঁ, সহজ ব্যাপার। এবং এই দুইটা পাত তুমি কত দূরত্বে স্থাপন করবা, এটাও কিন্তু মাপা খুব সহজ ব্যাপার। এই মাত্র দুইটা জিনিস জানা থাকলেই তুমি কিন্তু এই দুইটা পাত কতটুকু পরিমাণ চার্জকে ধারণ করতে পারবে বা তার ধারকত্ব কত হবে, এইটা কিন্তু তুমি বের করতে পারতেছো। ঠিক আছে, মজার ব্যাপার কিন্তু, অল্প কিন্তু জিনিস জানতে হচ্ছে। জাস্ট যে পাত নিয়েছো তুমি দুইটা, সেই পাত দ্বয়ের ক্ষেত্রফল জানা লাগতেছে, এবং ওই পাত দুটা তুমি কত দূরত্বে স্থাপন করেছো, এইটা, এই দুটা জিনিস আমার জানা আছে। এই দুটা জিনিস থেকেই কিন্তু আমরা পাত ধারকের ধারকত্বটা বের করলাম। ক্লিয়ার করো, এখানে একটু এটা একটু অবজার্ভ করবো, কিন্তু আগেই বলেছি, খেয়াল করো তো। আমরা ছোট একটা অ্যানালজি কনসিডার করি। তোমার কাছে একটা পাত্র আছে, দুইটা পাত্র আছে মনে করো, একটা ছোট পাত্র, একটা বড় পাত্র। ছোট পাত্রে কিন্তু পানি কম ধরবে, বড় পাত্রে কিন্তু পানি বেশি ধরবে। কমন সেন্স বলে বড় পাত্রে পানি বেশি ধরবে। সিমিলারলি তুমি যদি চিন্তা করো যে একটা একটা পাত বা দুইটা পাতে আমি চার্জ জমা রাখতে চাচ্ছি, পাতের ক্ষেত্রফল কম হলে বেশি চার্জ জমা থাকবে, নাকি ক্ষেত্রফল বেশি থাকলে? কমন সেন্স বলতেছে। কমন সেন্সটাকে একটু সূত্রের মাধ্যমে একটু চেষ্টা করি তো প্রয়োগ করার। দেখো তো এই যে ধারকত্ব এ এর সাথে কিভাবে সম্পর্কিত, দেখো তো এটা উপরে আছে, তার মানে আমরা এখন কিন্তু স্পষ্ট ক্লিয়ার বলতে পারতেছি যে না, ক্ষেত্রফলের উপর নির্ভর করছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। ক্ষেত্রফল যত বেশি হবে প্রস্থচ্ছেদের, তত কিন্তু তোমার হচ্ছে কি হবে, ওই ধারকত্বটা বেশি হবে। এইবার খেয়াল করো, বারবার যেটা বলছিলাম যে সংজ্ঞা থেকে, যে দুইটা পাত একেবারে কাছাকাছি রেখে আমরা ওই ধারক তৈরি করেছি। কেন? এইবার দেখো তো খেয়াল করে, এই যে ডি এর মান ছোট, যত ছোট হবে সি এর মানটা কিন্তু বাড়বে, একেবারে কমন সেন্স। তার মানে ডি এর মান যত ছোট তত সি এর মানটা বাড়বে। ছোট করতে করতে আবার জিরো করে দিও না, জিরো করলে তো পাত একটা হয়ে গেল, তখন তার দুইটা পাত হলো না। আমাদের সমান্তরাল পাত ধারক তৈরি করতে কয়টা পাত লাগবে? দুইটা পাত লাগবে, মনে রাখবো এই কথাটা কিন্তু নোট করো, যে সমান্তরাল পাত ধারক তৈরি করতে আমাদের দুইটা কিন্তু পাত লাগবে। ওকে, তাহলে এই গেল আমাদের। এবার এবার যদি বলি যে হচ্ছে দূরত্ব যদি ইনফিনিটি হয়, ইনফিনিটি মানে কি? ইনফিনিটি মানে হচ্ছে যেখানে কোনো তড়িৎ ক্ষেত্রই নাই, চার্জই নাই। তড়িৎ ক্ষেত্র নাই, চার্জ নাই, তাহলে আবার চার্জ জমা হবে কিভাবে? চার্জ জমা হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তার মানে ধারকত্ব কত হবে? জিরো। বুঝতে পেরেছ? তার মানে ডি এর মান যদি ইনফিনিটি হয়, দুটা পাত যদি অসীম দূরত্বে অবস্থিত হয়, তাদের মধ্যবর্তী তার এগুলো একেবারে বেসিক কমন সেন্স, এবং এগুলো হচ্ছে ভর্তি পরীক্ষায় কিন্তু একেবারে ট্রিকি প্রশ্ন, যেটাকে তোমরা বলে থাকো, যে দুটা পাত যদি অসীম দূরত্বে অবস্থিত হয়, তাহলে তাদের মধ্যবর্তী সেই পাতের বা সেই ধারকের ধারকত্ব কত হবে? জিরো। সেই ধারকের এই যে অসীম দূরত্ব, সামথিং ডিভাইড বাই ইনফিনিটি মানে কি? জিরো। অসীম দূরত্ব বলতে আমরা বোঝাচ্ছি তড়িৎ ক্ষেত্রের বাইরে একটা পাতের সাথে আর একটা পাতের কোনো লিঙ্ক নেই। লিঙ্ক নেই মানে কি? এটার সাথে তড়িৎ ক্ষেত্র, এইটার তড়িৎ ক্ষেত্র ওখানে কোনো প্রভাব বিস্তার করবে না। ওকে, এই গেল। তাহলে এবার আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কিন্তু শিখলাম, এপসিলন নট এ ডিভাইড বাই ডি। আরো একটা কথা একটু খেয়াল করে রাখো, আমরা বারবার শিখেছিলাম, কি শিখেছিলাম? যদি যদি এই দুইটা পাতের মাঝামাঝি জায়গায় এই অন্তরক পদার্থ রাখবো, যে অন্তরক পদার্থের তড়িৎ মাধ্যমাঙ্ক কে
মনে করো কে এবার দেওয়া আছে, তাহলে আমি সি এর মানটা কি পাবো এবার দেখো তো। সি ইজ ইকুয়াল টু, বলেছিলাম যেখানে এপসিলন নট সেখানে কেটা গুণ হবে কে এপসিলন নট এ ডিভাইড বাই ডি। ঠিক আছে, তাহলে আমাদের যদি কোনো প্রশ্নে দেওয়া থাকে যে পাদদ্বয়ের মাঝামাঝি জায়গাটা বাতাস না বা বা শূন্য মাধ্যম না, কি অন্য কোন মাধ্যম, তড়িৎ মাধ্যমাঙ্ক কত কে, তাহলে কেটা কিন্তু গুণ হয়ে যাচ্ছে। একটু কমন সেন্স থেকে খেয়াল করো তো, আগে এপসিলন নট এ ডিভাইড বাই ডি পেয়েছিলাম, এখন কত পেয়েছি কে এপসিলন নট এ ডিভাইড বাই ডি। বেড়েছে না কমেছে? বেড়েছে। তাই কিন্তু আমরা যখন ধারকের সংজ্ঞা দিই তখন বলি দুইটা পাতের মাঝামাঝি জায়গায় অন্তরক পদার্থ রেখে চার্জিত করার যে বৈদ্যুতিক ব্যবস্থা, যান্ত্রিক ব্যবস্থা, সেটাকে আমরা ধারক বলি। এই কারণে বলা হয়, কারণ অন্তরক পদার্থ রেখে আমাদের টার্গেট ফুলফিল হবে। কি টার্গেট? টার্গেটটা ছিল আমাদের কি বেশি করে তড়িৎ শক্তি সঞ্চয় করা, বেশি করে চার্জ সঞ্চয় করা। এই যে ধারকত্ব বেশি মানে কি আমাদের কে গুণ হয়ে যাচ্ছে। তাহলে কে এর মান গুণ হলে স্যার কি আসলে বেশি হবে? হ্যাঁ, কেন? কারণ কে এর মান সবসময় গ্রেটার দেন 1, এটা শিখেছি কিন্তু যে তড়িৎ মাধ্যমাঙ্কের সংজ্ঞা থেকে আমরা জানি যে কে অলওয়েজ গ্রেটার দেন 1, কে অলওয়েজ গ্রেটার দেন 1, কারণ শূন্য মাধ্যমের বল এবং অন্য মাধ্যমের বলের অনুপাতকে কিন্তু তড়িৎ মাধ্যমাঙ্ক বলে। আমরা বলেছিলাম শূন্য মাধ্যমে দুটা চার্জের মধ্যবর্তী বলের পরিমাণ সবচেয়ে বেশি, তাহলে সবচেয়ে বেশি থেকে তার চাইতে একটু কম দ্বারা যদি আমি ভাগ করি, অনুপাত করি, তাহলে কে এর মান কত হবে? অবশ্যই 1 এর চাইতে বেশি হবে। ওকে, এটা গেল আমাদের হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। এইটা পড়তে কিন্তু আমি অনেকগুলা বিষয় কিন্তু নিয়ে আসছি, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং এখানে এই ক্ষেত্রফলগুলা কিন্তু মিটার স্কয়ারে থাকে না, সাধারণত সেন্টিমিটার স্কয়ারে থাকে। মিটার স্কয়ারে থাকে কিন্তু দূরত্বটা যেহেতু কম, মিলিমিটার সেন্টিমিটার এগুলোতে দেওয়া থাকে। এগুলো সবগুলা কিন্তু আমরা এসআই এককে নিয়ে নিব, কনভার্ট করে নিয়ে নিব। ওকে, এবার আসো হচ্ছে গোলাকার পরিবাহীর ধারকত্ব, লাস্ট ওয়ান। আমরা এটা পড়লে আমাদের সব শেষ হয়ে যাবে, আমাদের আর এখানে কিছু নেই। ধারকত্ব, গোলাকার পরিবাহীর ধারকত্ব, এটা আমরা 1 মিনিটে শেষ করতে পারবো, কারণ আমরা অলরেডি জানি যে গোলাকার পরিবাহীর ধারক কত। জানি না, এটা পড়েছি, এটা গোলাকার পরিবাহীর ধারক সরি বিভব। এই যে এটা একটা গোলাকার পরিবাহী, মনে করো এটার ব্যাসার্ধ 4, এটার ব্যাসার্ধ 4, এটার ব্যাসার্ধ কত 8। তো এখানে আমরা বারবার বলেছি যেখানে মনে করো আমি প্লাস কিউ পরিমাণ চার্জ এখানে দিয়েছি, এখানে কি হবে, এই চার্জ কিন্তু একেবারে পৃষ্ঠে সুষমভাবে ছড়িয়ে পড়বে, পৃষ্ঠে সুষমভাবে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, পৃষ্ঠে সুষমভাবে ছড়িয়ে পড়বে। কেন ছড়িয়ে পড়বে পৃষ্ঠে সুষমভাবে? কেন পৃষ্ঠে যাওয়ার লাগবে কেন? ভিতরে থাকলে সমস্যা কোথায়? একটা চার্জ, এটাও ধনাত্মক, সব অনেকগুলা ধনাত্মক চার্জ এখানে ঢুকাইছো, সবগুলা ধনাত্মক একে অপরের সাথে কি করবে? রিপালস ফোর্স, বিকর্ষণ করবে। বিকর্ষণ করে একে অপরকে দূরে সরায় দিবে। দূরে সরাইতে সরাইতে কোথায় পর্যন্ত সরাতে পারবে? পৃষ্ঠ পর্যন্ত। পৃষ্ঠের বাইরে তো আর বের করতে পারবে না, তাই না? তাহলে পৃষ্ঠ পর্যন্ত ছড়ায় দিবে। এই জন্য আমরা বারবার বলেছি যে গোলাকার পরিবাহীর মধ্যে যদি আমরা কি দিই, চার্জ দিই, সে চার্জ পরিবাহীর অভ্যন্তরের কোথাও না থেকে কোথায় চলে যায়? একেবারে পৃষ্ঠে সুষমভাবে ছড়িয়ে পড়ে, বিস্তৃত হয়। যার কারণে আমরা সবসময় বলেছি যে গোলাকার পরিবাহীর অভ্যন্তরে কোনো চার্জ থাকে না। যেখানে কোনো চার্জ নেই সেখানে কোনো বলরেখা নেই, সেখানে আর কি নেই? তড়িৎ প্রবলের মান 0, এটা শিখেছি আমরা। ওকে, তড়িৎ প্রবলের মান 0 শিখেছি, এটা পড়িয়েছি আমি। তো এখানে ভি এর মানটা কত? মনে থাকার কথা যে পৃষ্ঠে ভি এর মানটা কত? পৃষ্ঠে ভি এর মানটা হচ্ছে 1/4 এপসিলন নট কিউ ডিভাইড বাই আর। আমরা আগেই বলেছি যে কোনো বিন্দু তুমি নিতে পারো, এখানে পৃষ্ঠ নিলাম, পৃষ্ঠ ছাড়াও আমরা অভ্যন্তরে অনেকগুলা লাল কালি দিয়ে বিন্দু নিলাম, পৃষ্ঠ নিলাম 2-3টা। ঠিক আছে, এই সকল বিন্দুতে যখন আমরা তড়িৎ বিভব হিসাব করতে যাব তখন কিন্তু আমরা ওই আর এর জায়গায় বা দূরত্বের জায়গায় এই গোলাকার পরিবাহীর ব্যাসার্ধটা নিব। তাহলে আমাদের মাদার ইকুয়েশন কি? কিউ ইজ ইকুয়াল টু সিভি। সি ইজ ইকুয়াল টু কত? কিউ ডিভাইড বাই ভি। কিউ এর মান কত? কিউ। ভি এর মানটা কত? এই যে 1/4 এপসিলন নট কিউ ডিভাইড বাই আর। আর দিয়ে লিখেছি, আর কি এখানে ব্যাসার্ধ। তাহলে এখন দেখো তো, আমি যদি এখন হিসাব নিকাশ করি তাহলে কি হবে? 4 এপসিলন নট আর। এই কিউ আর এই কিউ কেটে যাবে, খুবই মজা। দেখো এখানে
আমরা যে কথাটা বলেছিলাম যে বেশি বড় পাত্রের পানি ধারণ ক্ষমতা বেশি, দেখো তো সি প্রপোর্শনাল টু আর, তার মানে গোলাকার পরিবাহীর ধারকত্বটা কার উপর নির্ভর করছে? ওই গোলাকার পরিবাহীর ব্যাসার্ধের উপর। ব্যাসার্ধ যত বড় তার চার্জ ধারণ করার ক্ষমতা তত বেশি, ধারকত্ব তত বেশি। ব্যাসার্ধ যত ছোট চার্জ ধারণ করার ক্ষমতা তত কম। এই জন্যই কিন্তু আমরা বারবার বলেছি যে এইটা কিন্তু ওই অ্যানালজি ব্যবহার করতে পারি যে পাত্রে পানি ধারণ করার ক্ষমতা বেশি মানে কি, ধারকের ক্ষেত্রে আমরা বলবো যে যে ধারকের পরিমাণটা বড়, বড় দেখতে বড়, সেটার চার্জ ধারণ করার ক্ষমতাও বেশি। তাহলে আমরা এটা এখন এই 4πε0 এর মানটা আমাদের জানা আছে বা আমরা বের করতে পারি। এবার খেয়াল করো তো, যদি মাধ্যমাঙ্ক অন্য হয় তখন আমরা কি লিখবো? তখন সি লিখবো 4πk∈0r। মনে যেন থাকে, আমরা যতগুলো ইকুয়েশন এখানে ডেভেলপ করেছি স্থির তড়িৎ বিজ্ঞানে, যেখানে আমার ε0 তড়িৎ মাধ্যমাঙ্ক যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে তাহলে ওখানে আমরা কে বসায় দিব। ওখানে কি বসায় দিব? আমরা কে বসিয়ে দিব। ঠিক আছে, k∈0 লিখবো। যেখানে ε0 তড়িৎ মাধ্যমাঙ্ক দেওয়া থাকে, খুবই সহজ কথা, সেখানে আমরা k∈0টা বসাবো। ঠিক আছে, আচ্ছা, বাহু মাধ্যম হলে আমরা কে এর মানটা 1 বসাবো। যদিও বাহু মাধ্যমে কে এর মানটা 1 না, 1 এর চাইতে একটু বড়, 1.0001। কে এর মান কত বাহু মাধ্যমে? 1.0001। এটা মুখস্থ করবা, এটা নৈবের থেকে আসে, এটা নৈবের থেকে আসে। বাহু মাধ্যমে তড়িৎ মাধ্যমাঙ্কের মান হচ্ছে 1.1 না, সরি, 305, 305, 305। ওকে, 305, এটা মুখস্থ করে ফেলবা। তাহলে আমরা গোলাকার পরিবাহীর ধারকত্ব কার উপর নির্ভর করে? আমাদেরকে যদি প্রশ্ন করে আমরা বলবো গোলাকার পরিবাহীর ব্যাসার্ধের উপর নির্ভর করে। কিরকম নির্ভর করে? সমানুপাতিক। যদি ব্যাসার্ধ দ্বিগুণ হয় তাহলে আমার ধারকত্ব কয় গুণ হবে? দ্বিগুণ। 3 গুণ হলে 3 গুণ, 4 গুণ হলে 4 গুণ। ঠিক আছে, একেবারে আমরা প্রত্যেকটা ইকুয়েশন ডেভেলপ করার পরে দেখবো ওই ইকুয়েশনটা কি বলতে চাচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করো তো, এই মাদার ইকুয়েশনটা যদি একটু খেয়াল করি, সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি। ভি এর মান যত কমাতে পারবো আমরা, যত কমাতে পারবো, মনে করে কিউ কনস্ট্যান্ট, তত কিন্তু ধারকত্বটা বাড়বে। খেয়াল করো, ভি মানে বিভব পার্থক্য, দুইটা পাতের মাঝামাঝি, এই দুইটা পাতের মাঝামাঝি বিভব পার্থক্য যত কমাবো আমরা, কিউ এর পরিমাণটা তত বেড়ে যাবে এবং সি এর পরিমাণটা তত, সরি, সি এর পরিমাণটা তত বেড়ে যাবে। একটা জিনিস একটু খেয়াল করে ফেলি এখানে, কি এই ভেতরে যদি তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট কোনো অন্তরক পদার্থ ব্যবহার করি তাহলে ভোল্টেজ বিভব পার্থক্যের মানটা কমে যায়, ফলে ধারকত্বের মানটা বৃদ্ধি পায়। ঠিক আছে।